Hello friends, welcome to our unique channel WB Exam. Today I am going to solve some MCQs on simple harmonic motion. তোমরা যারা সিম্পল হারমোনিক মোশনের উপরে থিওরি ক্লাসগুলো দেখোনি, তোমরা প্লেলিস্টে গিয়ে থিওরি ক্লাসগুলো দেখে নাও। থিওরিগুলো দেখে নিলে তোমাদের MCQ কোশ্চেনগুলো করতে ইজি হবে। আর যারা এই চ্যানেলে প্রথম আসছো তাদেরকে স্বাগত জানাই। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। তো চলো শুরু করা যাক আজকের প্রশ্ন উত্তর পর্ব। প্রথম কোশ্চেন কি বলেছে, সরল দোলনরত কোনো কোণার ত্বরণ এফ এবং সরণ এক্স হলে কোন রিলেশনটা ঠিক? তো ত্বরণের সঙ্গে সরণের রিলেশন কি আমরা জানি, এফ প্রপোর্শনাল টু মাইনাস এক্স। তাহলে অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। মাইনাসটা কী জন্য? কারণ মাইনাসটা হচ্ছে যে অবজেক্টটা সবসময় চাই ইকুইলিব্রিয়াম পজিশনে ফিরে আসতে। মানে ধরো এ একটা পয়েন্ট এ আর এ একটা পয়েন্ট বি, আচ্ছা এই এ বির মধ্যে এদের মিডিল পজিশন হচ্ছে ও, এটা আমি ধরে নিলাম ইকুইলিব্রিয়াম পজিশন। তো একটা কোণা এই দিক আর এই দিকে মোশন করছে, ঠিক আছে? তো একটা পজিশনে এই কোণাটা সাম্য অবস্থান থেকে বা ইকুইলিব্রিয়াম পজিশন থেকে একটা পয়েন্টে আসলো, এটা হচ্ছে পি পয়েন্টে অবজেক্টটা এখন আসলো। তো তাহলে সরণ কত হলো? সরণ হচ্ছে এই দিকে, ঠিক আছে? সরণ হচ্ছে এক্স, সরণ হচ্ছে আমার এই দিকে, সরণের ভ্যালু কত? এক্স, ঠিক আছে? আর তখন ত্বরণটা কোন দিকে কাজ করবে? ত্বরণটা কাজ করবে এই দিক দিয়ে, এফটা এই দিক দিয়ে কাজ করবে, ঠিক আছে? তাহলে আমার অপশান বি হলো রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি বলেছে, সরল দোলনরত কোনো কোণার কম্পাঙ্ক এন এবং কৌণিক কম্পাঙ্ক ওমেগা হলে উহাদের মধ্যে কোন সম্পর্কটি সঠিক? আমরা জানি অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ওমেগা ইকুয়াল টু 2 πn। এই এনটা হচ্ছে নর্মাল ফ্রিকোয়েন্সি, তার মানে অপশান, আচ্ছা এখানে অপশানটা একটু উল্টোপাল্টা হয়ে গেছে, এখানে এই অপশানটা সঠিক, ঠিক আছে? দেখে নিও। নেক্সট কোশ্চেন কী বলেছে, এম ভরের কোনো একটা বস্তুর সাম্য অবস্থান থেকে থিটা কোণে বিচ্যুত হলে উহার দোলনের জন্য দায়ী বলটি হলো কোনটি? এমজি সাইন থিটা, এমজি কস থিটা, এমজি ট্যান থিটা, এমজি। অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। আমি থিওরি ক্লাসের ভিডিওতে এটা নিয়ে আলোচনা করেছি, তবু এখানে একটু জাস্ট হাইলাইট করে দিচ্ছি। ধরো একটা অবজেক্ট এইভাবে ঝুলছে, তো আমি এটাকে ফোর্স দিলাম, তাহলে এই অবজেক্টটা কোথায় যাবে? এক্সট্রিম পজিশানে আসলো। তো এখানে যখন অবজেক্টটা ছিল, অবজেক্টটার একটা ওয়েট আছে এমজি, নিচের দিকে কাজ করছে, ঠিক আছে? তো এই পজিশানে যখন আসলো এক্সট্রিম পজিশানে, তখনও এর ওয়েটটা কাজ করবে নিচের দিকে, তাই তো? আর এই যে অ্যাঙ্গেলটা ইকুইলিব্রিয়াম পজিশন আর এক্সট্রিম পজিশনের মধ্যে অ্যাঙ্গেলটা আমি ধরে নিচ্ছি থিটা, ঠিক আছে? ছবিটা আমার একটু আঁকা ভুল হয়েছে, এই পয়েন্টটা এ মিডিলে হবে, ঠিক আছে? তো এই নিচের দিকে এমজি কাজ করছে। তো আমি যদি এইটাকে অ্যাক্সিসভাবে লম্বা করে টানি, তাহলে এদের যে অ্যাঙ্গেলটা হবে এটাও হবে থিটা, ঠিক আছে? আর তাহলে এই বরাবর এমজির কম্পোনেন্ট কত হবে? এমজি কস থিটা, ঠিক আছে? আর লম্ব বরাবর এই বরাবর কত হবে? এমজি সাইন থিটা, এই দিক দিয়ে হবে এমজি সাইন থিটা, ঠিক আছে? এই এমজি সাইন থিটার জন্যই এই অবজেক্টটা আবার এই দিক দিয়ে ইকুইলিব্রিয়াম পজিশনের দিকে ফিরে আসবে। প্রথমে আমি কী করেছি, একটা ফোর্স অ্যাপ্লাই করেছি, যার জন্য বলটা এই ইকুইলিব্রিয়াম পজিশন থেকে এক্সট্রিম পজিশনে গেছে। ওই এক্সট্রিম পজিশনে এমজি সাইন থিটার জন্য, বা এটাকে তুমি বলতে পারো রিস্টোরিং ফোর্স বা প্রত্যানায়ক বল, এই বলটার জন্য এই অবজেক্টটা আবার ইকুইলিব্রিয়াম পজিশনের দিকে ফিরে আসবে, মানে হারমোনিক মোশন করতে চাইবে, হারমোনিক মোশন করবে, ঠিক আছে? তাহলে কোন বলটা দেয়? এমজি সাইন থিটা। আচ্ছা এখানে এমজি কস থিটার কাজ কি? এখানে এমজি কস থিটার কাজ হচ্ছে এই যে তারটা বা স্ট্রিংটা যেটা দিয়ে অবজেক্টটা বাঁধা রয়েছে, এটাকে টান রাখার জন্য, ঠিক আছে? তো সেটা হয় এমজি কস থিটা, মানে টেনশন টি ইকুয়াল টু এমজি কস থিটা, ঠিক আছে? আর রিস্টোরিং ফোর্স বা এফআর ইকুয়াল টু এমজি সাইন থিটা, ঠিক আছে? নেক্সট কোশ্চেন
কী বলেছে, সরল দোলনরত কোনো কোণার কোন রিলেশনটা সঠিক? শুধুমাত্র ত্বরণ সরণের সমানুপাতি, মানে এ প্রপোর্শনাল টু এক্স, নাকি বেগ সরণের সমানুপাতি ভেলোসিটি প্রপোর্শনাল টু এক্স, নাকি বল সরণের সমানুপাতি মানে পি প্রপোর্শনাল টু এক্স, নাকি কোনোটাই নয়? তো এখানে অপশানটা একটু কনফিউজ, কারণ আমরা জানি যে এফ মানে অ্যাক্সেলারেশন বা ত্বরণ প্রপোর্শনাল টু এক্স হয়, ঠিক আছে, মাইনাস এক্স হয়, মাইনাসটা ডিরেকশানের জন্য থাকে, আমি এক্স হয়। তো আবার নিউটনের সেকেন্ড ল অনুযায়ী পি প্রপোর্শনাল টু মাইনাস এক্স হয়, মানে এই রিলেশনটাও ভ্যালিড, এই রিলেশনটাও ভ্যালিড, মানে অপশান এ আর সি দুটো অ্যান্সারই সঠিক, ঠিক আছে। তো তোমাদের যদি একটা অপশান দেওয়া থাকে এই দুটোর মধ্যে, তাহলে তোমরা সেটা টিক করবে। আর যদি জেনারেলি এরকম দুটো দেওয়া থাকবে না, যদি দেওয়া থাকে তাহলে অপশান ডি তখন তোমরা চুজ করবে, ঠিক আছে। আচ্ছা, পি প্রপোর্শনাল টু মাইনাস এক্স কী করে হয়? কারণ পি প্রপোর্শনাল টু এম এফ, ঠিক আছে, এখানে এফ প্রপোর্শনাল টু মাইনাস এক্স, তাই পি প্রপোর্শনাল টু মাইনাস এক্স। নেক্সট কোশ্চেন, সরল দোলনরত কোনো কোণার বিস্তার বেশি হলে কোণাটির পর্যায়কাল বাড়বে কমবে একই থাকবে, তথ্য অসম্পূর্ণ। অপশান সি, একই থাকবে। কেন? কারণ আমরা বলেছি পর্যায়কাল বা টাইম পিরিয়ড ইকুয়াল টু 2π √1 একক সরণের ত্বরণ। তোমরা যারা থিওরি ক্লাসগুলো দেখোনি তারা থিওরি ক্লাসগুলো দেখে নাও, তাহলে তোমাদের এগুলো বুঝতে খুব সুবিধা হবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন বলছে দোসার পার্থক্য কত হলে সরল দোলগতি সম্পন্ন কোনো কোণার দোসা অভিন্ন হবে? মানে দোসা বলতে কি, ফেজ, ইংরেজিতে যেটাকে ফেজ বলে। ধরো একটা অবজেক্টের মোশন হচ্ছে এইরকম, অসিলেট করছে, তো এটা কত থাকে? এটা 0 ডিগ্রি, এটা হচ্ছে পাই, এইটা হচ্ছে 2π। দেখো 2π পরে আবার এটা রিপিট করছে, মানে এই যে ওয়েভ ফর্মটা ছিল 0 to 2π, এই ওয়েভ ফর্মটা এবার 2π থেকে রিপিট করছে, তাই তো। কি বলেছে? সরল দোলগতি সম্পন্ন কোনো কোণার দোসা অভিন্ন থাকবে, মানে ফেজটা চেঞ্জ হবে না। তাহলে আমি যদি 2π থেকে শুরু করি, 2π থেকে আমি সেম গ্রাফই পাবো, মানে ফেজটা আমার একই থাকছে। আমি যদি অন্য কোনো জায়গা থেকে স্টার্ট করতাম, ধরো আমি যদি এখান থেকে আর একটা ফেজটা স্টার্ট করতাম, তাহলে কি দুটো ফেজ ব্যাপারটা আলাদা হয়ে যেত। কিন্তু আমি যদি 2π পরে স্টার্ট করি, তাহলে কী হবে? ফেজটা একই থাকবে। আমি 4π পরেও করতে পারতাম, ঠিক আছে, কিন্তু এখানে অপশানে 4π নেই, এখানে যেহেতু শুধু 2π রয়েছে, তাই অপশান সি হবে 2π। তোমরা বুঝতে পেরেছো কি ব্যাপারটা? মানে এখানে একটা ধরো সাইন ওয়েভ রয়েছে, এইভাবে তো একটা অবজেক্ট হারমোনিক মোশন করছে বা পিরিয়ডিক মোশন করছে, তো বলছে কোণাটার ফেজটা চেঞ্জ হবে না কখন, আনচেঞ্জ থাকবে কখন। আমি যদি 0 to 2π এর পরে আবার যদি একটা অন্য ফেজ স্টার্ট করি, মানে এই 2π থেকে যদি আবার একটা অন্য কোনো অবজেক্টকে আমি মোশন করাই, তাহলে কী হবে? তাহলে ওই দুটো অবজেক্টের মোশনের মধ্যে কোনো ফেজ ডিফারেন্স থাকবে না। অ্যাকচুয়ালি ফেজ ডিফারেন্স বলতে কী ব্যাপারটা, ধরো এই একটা গ্রাফ রয়েছে আর একটা গ্রাফ এইভাবে শুরু হয়েছে, তাহলে এই যে ফার্স্ট গ্রাফটা রইলো আর সেকেন্ড গ্রাফটা, এই ফার্স্ট গ্রাফ আর সেকেন্ড গ্রাফের মধ্যে যেই ডিস্টেন্সটা, ঠিক আছে, এটাকে বলে ফেজ ডিফারেন্স। আমার যদি ফার্স্ট গ্রাফও এই রকম হয় আর সেকেন্ড গ্রাফও যদি এই রকম হয়, তাহলে কি এদের মধ্যে কোনো ফেজ ডিফারেন্স রইলো না, তাহলে ফেজটা আনচেঞ্জড। তাহলে অপশান সি হচ্ছে তোমার সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, দোসার পার্থক্য কত হলে সরল দোলগতি সম্পন্ন কোণার দোসা বিপরীত হবে? মানে ধরো এই রকম ছিল আমার ওয়েভটা বা গ্রাফটা, ঠিক আছে, এটা হচ্ছে 0π 2π, এটা হচ্ছে 3π, ঠিক আছে, তারপরে আবার যেটা এখানে লাগবে এটা হচ্ছে 4π। তাহলে কোণার মানে অবজেক্টটার ফেজ অপোজিট হবে কখন? এটা যদি পজিটিভ হয়, এটা নেগেটিভ, তাহলে কখন হচ্ছে? পায়ের পরে আমার ফেজটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ফেজ প্রথমে ছিল এখানে পজিটিভ ছিল, এখন নেগেটিভ হয়ে গেছে, তাহলে অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। আবার দেখো, আবার এখান থেকে মানে নেগেটিভ থেকে আবার এখানে পজিটিভ হচ্ছে 2πতে, আবার পজিটিভ থেকে নেগেটিভে চেঞ্জ হচ্ছে কখন? 3πতে, ঠিক আছে। তো যেহেতু ফার্স্ট চেঞ্জটা আমার পায়েতে হচ্ছে, তাই অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন,
সরল দোলনরত কোনো একটি সরল দোলকের পর্যায়কাল টি, দোলকটির দৈর্ঘ্য 21% বাড়ালে পর্যায়কাল বাড়ে। আমি কি বলেছিলাম, যদি লেন্থে পার্সেন্টেজে চেঞ্জ হয়, যদি লেন্থের x% চেঞ্জ হয়, তাহলে টাইম পিরিয়ডে কত চেঞ্জ হবে? টাইম পিরিয়ডে চেঞ্জ হবে x/2%। ঠিক আছে, তো এখানে 21/2 করলে কত আসবে? 10.1%। ঠিক আছে, তো কোন অপশানটার কাছাকাছি অ্যান্সার? অপশান এ হচ্ছে তোমার সঠিক অ্যান্সার। তো তোমরা যদি এটা ম্যাথামেটিক্যালি করতে চাও তাহলেও ব্যাপারটা করতে পারো। 21% দৈর্ঘ্য বেড়ে যাচ্ছে মানে কি? মানে আগে ছিল আমার, ফার্স্টে ছিল 100, পরে চেঞ্জ হয়েছে 121, তাহলে L'/L = 121/100। টাইম পিরিয়ড মানে কি? T = 2π√L/G আমরা জানি, তাহলে T'/T = কী হবে? √L'/L, মানে এটা কত আসবে? রুটের মধ্যে কত আসবে? 121/100 মানে 11/10, তাই তো? তার মানে নতুন যে টাইম পিরিয়ডটা চেঞ্জ হচ্ছে সেটা কত হচ্ছে? 11/10 × T। তাহলে আমার কত পার্সেন্টেজ চেঞ্জ হচ্ছে আমি বলতে পারি, মানে আমার, তাহলে পার্সেন্টেজ চেঞ্জ হচ্ছে টাইম পিরিয়ডের, আমার চেঞ্জ হয়েছে কত? 11, আগে কত ছিল? 10/10 × 100, মানে 1/10 × 100, এটা হয়ে যাচ্ছে 10%। ঠিক আছে, তোমরা এইভাবেও করতে পারো, বা আমি তোমাদেরকে যেই প্রসেসটা বলেছিলাম, শর্টকাট প্রসেসটা, এই প্রসেসটা তোমরা এটা দিয়েও করতে পারো। ঠিক আছে, অ্যান্সার তোমার একই আসবে। নেক্সট কোশ্চেন কি বলেছে? কোনো সরল দোলক অবমন্দনহীনভাবে দুলছে, ওর পিণ্ডের সরণ সর্বোচ্চ মান অপেক্ষা কম হলে ত্বরণ ভেক্টর এ কে নিম্নোক্ত কোন চিত্রটি সঠিকভাবে প্রকাশ করে? মানে ধরো একটা পেন্ডুলাম, এইটা ছিল তার মিন পজিশন বা ইকুইলিব্রিয়াম পজিশন, এই পজিশন থেকে এক্সট্রিম পজিশনে গেছে। ঠিক আছে, তাহলে তাহলে এই অবজেক্টটার ওপর কী ফোর্স কাজ করবে এখন? রিস্টোরিং ফোর্স বা প্রত্যানায়ক বল। ঠিক আছে, এই প্রত্যানায়ক বলটা বা রিস্টোরিং ফোর্সটাকে মিন পজিশনের দিকে নিয়ে আসতে চেষ্টা করবে। তাহলে এই সময় ত্বরণটা কোন দিকে কাজ করবে? ত্বরণটাও আমার এই দিকেই কাজ করবে। ঠিক আছে, তাহলে অপশান বি, দেখো অপশান বি এতে ত্বরণটা এই দিকে কাজ করছে, তাহলে অপশান বি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি বলেছে? সরল দোলনরত কোনো কোণার এক পর্যায়কালে সরণের পরিমাণ কত? সরণ মানে কি? যেই পয়েন্ট থেকে স্টার্ট করেছিল আর ফাইনাল যেই পয়েন্টে গিয়ে থামছে, মানে আমি যদি এইভাবে গিয়ে এখানে এসে থামি, তাহলে এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে যে স্ট্রেট ডিস্টেন্স, এইটা হচ্ছে সরণ। ঠিক আছে, আর দূরত্ব হচ্ছে এটা, দূরত্ব হচ্ছে এই দিক দিয়ে গেলে কতটা গেছে, এই দিক দিয়ে এসে কতটা এসছে, এটা হচ্ছে দূরত্ব, আর এটা হচ্ছে সরণ। তাহলে হারমোনিক মোশনের ক্ষেত্রে কী হয়? একটা পেন্ডুলাম বা কী হয়, পেন্ডুলামটা এই দিক দিয়ে যায়, প্রথমে এক্সট্রিম পজিশনে গেল, দিয়ে আবার ইকুইলিব্রিয়াম পজিশনে ফিরে আসলো, আবার এক্সট্রিম পজিশনে গেল, আবার ইকুইলিব্রিয়াম পজিশনে ফিরে আসলো, মানে যে জায়গাতে ছিল সেই জায়গাতেই ফিরে আসলো, মানে সরণ কত হলো? 0। ঠিক আছে, এটা আমি তোমাকে পেন্ডুলাম দিয়ে বললাম। আমি যদি স্প্রিং দিয়ে বলি, ধরো একটা স্প্রিং, এর সঙ্গে একটা বক্স লাগানো আছে, তো এই বক্সটাকে যদি আমি টেনে ছেড়ে দিই, তাহলে স্প্রিংটা এইভাবে দুলতে থাকবে, এইভাবে দুলতে ইকুইলিব্রিয়াম পজিশনে এসে থেমে যাবে, তাহলে সরণটা যাবে 0। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। সরল দোলনরত কোনো কোণার এক পর্যায়কালে অতিক্রান্ত পথের পরিমাণ কত? মানে এই যে মিন পজিশনে একটা অবজেক্ট রয়েছে, মিন পজিশন থেকে এক্সট্রিম পজিশনে গেল, এখান থেকে এই দিকে গেল, এ পথ অতিক্রম করলো, তারপরে আবার ফিরে আসলো ইকুইলিব্রিয়াম পজিশনে, আবার এ পথ অতিক্রম করলো, এখান থেকে এসে আবার এই দিকে এক্সট্রিম পজিশনে গেল, এই দিক দিয়ে আবার এ পথ গেল, আবার এক্সট্রিম পজিশন থেকে আবার ইকুইলিব্রিয়াম পজিশনের দিকে ফিরে আসবে, আবার এ পথ আসলো, মানে 1 2 3 4, মানে 4A পথ সে অতিক্রান্ত করবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন
এইগুলো আমি থিওরি ক্লাসে সব ডিসক্রাইব করেছি, তবুও আমি এখানে কোশ্চেনের সময় অল্প করে আলোচনা করে দিচ্ছি, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, দোলনরত সরল দোলকের স্বাধীনতার মাত্রা কত, মানে ডাইমেনশন কত? এটার অ্যান্সার হচ্ছে 1, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, সরল দোলনরত কোনো কোণার সাম্য অবস্থানে টি ইকুয়াল টু 0, মানে এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম পজিশন, এখানে টাইম টি ইকুয়াল টু 0, উহার পর্যায়কাল টি, উহার প্রান্তীয় অবস্থানে টি এর মান কত হবে? পর্যায়কাল টি মানে কত? টি মানে কি, মানে অবজেক্টটা প্রথমে এক্সট্রিম পজিশন দিকে গেল, এক্সট্রিম পজিশন থেকে আবার এই দিকে ফিরে আসলো, ঠিক আছে, দিয়ে আসার পরে আবার এই দিকে এক্সট্রিম পজিশনে আসবে, দিয়ে আবার কোনোটা ইকুইলিব্রিয়াম পজিশনে ফিরে আসবে, মানে কবার স্টেপটা হচ্ছে দেখো 4 বার, ঠিক আছে। তাহলে টোটাল টাইম যদি টি হয়, তাহলে এই ছোটো ছোটো স্টেপগুলো করতে কতক্ষণ লাগবে? T/4, বুঝতে পেরেছো? মানে এই ইকুইলিব্রিয়াম পজিশন থেকে এক্সট্রিম পজিশনে যেতে টাইম লাগবে T/4। অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কী বলেছে কোশ্চেনটাই? সরল দোলনরত কোনো কোণার সর্বোচ্চ বেগের মান কোনটা? আমরা ভেলোসিটির ইকুয়েশনটা কী জানি? ভি ইকুয়াল টু প্লাস মাইনাস ওমেগা রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে ভিটা ম্যাক্সিমাম কখন হবে? যখন এই এক্সটা 0 হবে। তাহলে আমি যদি এক্স ইকুয়াল টু 0 বসাই, কী আসবে? ভি ইকুয়াল টু প্লাস মাইনাস ওমেগা রুট ওভার অফ এ স্কোয়ার, মানে আসবে প্লাস মাইনাস ওমেগা এ, এটা হয়ে যাবে ভি ম্যাক্স। তার মানে কোন অপশানটা সঠিক? অপশান বি। আচ্ছা, এক্স ইকুয়াল টু 0 মানে কি? এক্স ইকুয়াল টু 0 মানে হচ্ছে আমার পেন্ডুলামটা ইকুইলিব্রিয়াম পজিশনে রয়েছে, মানে কোনো সরণ এখনও হয়নি। তাহলে ইকুইলিব্রিয়াম পজিশনে ভেলোসিটিটা আমার ম্যাক্সিমাম হয়, ঠিক আছে। আর এক্সট্রিম পজিশনে, প্রান্তীয় পজিশনে ভিটা মিনিমাম হয়, 0 হয়ে যায়, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, সরল দোলনরত কোনো কোণার সর্বোচ্চ ত্বরণের রাশিমালা কত? আমরা ত্বরণ এফ ইকুয়াল টু কী জানি? এফ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। তাহলে এটা ম্যাক্সিমাম কখন হবে? যখন এক্স ইকুয়াল টু এ পাবো। এক্স ইকুয়াল টু যদি আমি এ বসাই, তাহলে কী আসছে? মাইনাস ওমেগা স্কোয়ার এ, তাই তো। কিন্তু এখানে অপশানে দেখো সব প্লাস মাইনাস দেওয়া রয়েছে, ঠিক আছে, আমার আসছে মাইনাস। একটা সরল দোলকের ক্ষেত্রে যদি এই দিকে বিস্তারটা বা অ্যামপ্লিটিউডটা এ ধরি, তো আমি এই দিকেরটা মাইনাসে ধরতে পারি, ঠিক আছে। মানে তুমি যদি গ্রাফটাও দেখো এই রকম হয়, এই দিক দিয়ে প্লাসে, এই দিক দিয়ে মাইনাসে, তাই তো। তো আমি এখানে শুধু এ লেখার পরিবর্তে আমি এটাকে লিখব প্লাস মাইনাস এ, ঠিক আছে। তাহলে এটা এসে যাবে প্লাস মাইনাস ওমেগা স্কোয়ারে, এইটা হয়ে যাবে প্লাস মাইনাস এ। অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, কী বলেছে? সরল দোলগতি সম্পন্ন কোনো কোণার সাম্য অবস্থান থেকে x1 এবং x2 দূরত্বে গতিবেগ যথাক্রমে v1 ও v2, তাহলে পর্যায়কাল টি এর ভ্যালু কত? আচ্ছা, আমরা ভেলোসিটির ইকুয়েশনটা কি দেখেছি? ভি ইকুয়াল টু প্লাস মাইনাস ওমেগা রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাই দেখেছি তো। তাহলে আমি এখান থেকে কী লিখতে পারি? ভি এর জায়গায় আমি লিখছি v1 তার স্কোয়ার, ঠিক আছে। আমি এই রুটটা তুলতে চাইছি, তাহলে কী হয়ে যাবে? ওমেগা স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে এ স্কোয়ার মাইনাস x1 তার স্কোয়ার। আচ্ছা, ভি টু স্কোয়ার ইকুয়াল টু ওমেগা স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে এ স্কোয়ার মাইনাস x2 স্কোয়ার, ঠিক আছে। তো আমি যদি এরপর v2 স্কোয়ার মাইনাস v1 স্কোয়ার করি, মানে এইটার এটা যদি বিয়োগ করি, তাহলে কত আসবে? তাহলে তোমার এসে যাবে ওমেগা স্কোয়ার x1 স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার x2 স্কোয়ার, ঠিক আছে। তোমরা বিয়োগটা করে দেখবে, এই ওমেগা স্কোয়ার এ স্কোয়ার, এই ওমেগা স্কোয়ার এ স্কোয়ার কেটে যাবে, ঠিক আছে। তো এখান থেকে আমি ওমেগা স্কোয়ারটা কমন নিতে পারি, ওমেগা স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে x1 স্কোয়ার মাইনাস x2 তার স্কোয়ার, ঠিক আছে। ওমেগা কি? ওমেগা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি,
টু পাই এন। আচ্ছা, টু পাই এনকে কীভাবে লেখা যায়? টু পাই বাই টি, মানে এন মানে কি? 1/t, ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু 1 টাইম পিরিয়ড। তাহলে আমি যদি এটাকে এখানে বসাই ওমেগার জায়গায়, তাহলে কি এসে যাবে? 4π², নিচেতে t², ব্র্যাকেটের মধ্যে কি থাকলো আমার? x1² মাইনাস x2 তার স্কোয়ার, তাই তো? এরপর আমি এই টিটাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসছি। t² ইকুয়াল টু 4π² x1² মাইনাস x2 তার স্কোয়ার ব্র্যাকেট বাই v2² মাইনাস v1 তার স্কোয়ার। ঠিক আছে, এরপর যদি আমি এই টাইম পিরিয়ড থেকে স্কোয়ারটা তুলে দিই, তাহলে কি আসবে? t ইকুয়াল টু 2π আন্ডার রুট অফ x1 তার স্কোয়ার মাইনাস x2 তার স্কোয়ার বাই v2² মাইনাস v1²। ঠিক আছে, এটা হচ্ছে আমার অ্যান্সার। তো কোন অপশানটা সঠিক দেখি? অপশান বি, অপশান বি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি বলেছে? একটা ফাঁপা বল জলপূর্ণ করে দোলানো হলো এবং দোলনরত অবস্থায় বলটির কোনো একটি ছিদ্র থেকে ধীরে ধীরে জল বের করা হতে থাকলো। তাহলে উহার দোলনকাল কি হবে? ক্রমাগত বৃদ্ধি পাবে, ক্রমাগত হ্রাস পাবে, প্রথমে বৃদ্ধি পাবে এবং তারপরে হ্রাস পেয়ে প্রারম্ভিক মানে ফিরে আসবে, নাকি একই থাকবে? আচ্ছা, আমি তোমাদেরকে থিওরি ক্লাসে একটা টাইম পিরিয়ড নিয়ে একটা টপিক পড়িয়েছিলাম যে একটা দোলনাতে কেউ যদি বসে থাকে, ঠিক আছে, কেউ যদি এখানে বসে থাকে তাহলে সেক্ষেত্রে টাইম পিরিয়ড কত হবে, আর একজন যদি দাঁড়িয়ে থাকে তাহলে তার ক্ষেত্রে টাইম পিরিয়ড কি একই হবে না আলাদা হবে, সেটা আমি করিয়েছিলাম। সেম কনসেপ্ট এখানেও। তোমরা যদি না দেখে থাকো থিওরি ক্লাসটা দেখে নাও। এটা থিওরি ক্লাসের 2nd নম্বর ভিডিওতে এই পার্টটা রয়েছে, তোমরা 2nd ভিডিওটা দেখে নিতে পারো। আমরা কি জানি? টাইম পিরিয়ড ইকুয়াল টু 2π আন্ডার রুট অফ L/G। ঠিক আছে, মানে এখানে ধরো আমার বলটা রয়েছে, তো এর এফেক্টিভ লেন্থ কত হবে? এই যে লেন্থটা, দড়ির লেন্থটা প্লাস এর যেখানে সেন্টার অফ মাস এতটা পর্যন্ত, এটা হবে এফেক্টিভ লেন্থ। ঠিক আছে, তো এই এফেক্টিভ লেন্থের ওপরে টাইম পিরিয়ডে ডিপেন্ড করবে। আচ্ছা, এখানে কোশ্চেনটা কি বলেছে দেখো, প্রথমে বলটা জলপূর্ণ করে দেওয়া হলো, মানে সেন্টার অফ মাসটা আমার এই পোর্শনে রয়েছে। ঠিক আছে, তারপরে কি হলো? একটা ফুটো করে দেওয়া হলো। ফুটো করে দেওয়ার জন্য, ফুটো করে দিলেই জলটা বাইরে বেরিয়ে আসবে। জলটা বাইরে বেরিয়ে আসে মানে কি? সেন্টার অফ মাসের যে পয়েন্টটা, ওই পয়েন্টটা সরে চলে আসবে, পয়েন্টটা এখানে থাকবে না, পয়েন্টটা কোথায় হবে? নিচের দিকে নেমে আসবে, মানে হয়তো পয়েন্টটা নিচের দিকে নেমে আসবে, যার জন্য এই তোমার এফেক্টিভ লেন্থটা এল এর ভ্যালুটা বেড়ে যাবে। এল এর ভ্যালু বেড়ে যাবে মানে কি? টাইম পিরিয়ডটা বেড়ে যাবে। তাহলে কি? তারপরে যে আস্তে আস্তে জলটা কমে যাবে, তারপর যেই জলটা আস্তে আস্তে খালি হয়ে যাবে, সেন্টার অফ মাসের পয়েন্টটা আবার আগের জায়গায় ফিরে চলে আসবে, মানে প্রথমে যেখানে ছিল এই পোর্শনে ফিরে চলে আসবে। তাহলে কি হলো? প্রথমে আমার দোলনকাল বা টাইম পিরিয়ডটা আমার বাড়বে, কারণ সেন্টার অফ মাসের পয়েন্টটা নিচের দিকে চলে আসবে, যার জন্য এফেক্টিভ লেন্থটা বেড়ে যাবে। যখনই জলটা শেষ হয়ে যাবে বা শেষ হওয়ার উপক্রম হবে, তখন তার আগেই সেন্টার অফ মাসের পয়েন্টটা আবার আগের জায়গায় ফিরে চলে আসবে, মানে তখন আবার কী হবে? তখন টাইম পিরিয়ডটা কমে যাবে, দিয়ে প্রারম্ভিক মানে বা প্রথমের ভ্যালুতে ফিরে আসবে। তাহলে অপশান সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। তোমরা যদি এটা বুঝতে না পারো তাহলে তোমরা অবশ্যই থিওরি ক্লাসটা আগে দেখে নাও, মানে থিওরি ক্লাসে যেই পোর্শনে এটা আলোচনা করে রয়েছে ওটা দেখে নাও, তাহলে তোমাদের এটা বুঝতে খুবই সুবিধা হবে, তোমাদের এটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কী বলেছে? কোনো কোণার সমীকরণ y ইকুয়াল টু a সাইন ওমেগা টি প্লাস আলফা হলে উহার গতি কি? a সাইন ওমেগা টি প্লাস আলফা। এখানে আলফা কি? এখানে আলফা হচ্ছে ফেজ ডিফারেন্স। ঠিক আছে, এটার সঙ্গে কোনো সং নেই, এটা কী রকম গতি সেটা বের করার। যেহেতু সাইন রয়েছে মানে এটা কী হবে? অসিলেট করবে, মানে এটা হারমোনিক মোশন, মানে সরল দোলক গতি। যেহেতু ওমেগা টি এটা মানে পিরিয়ডিক মোশন, তাহলে কী হবে? অপশান বি, পর্যায়বৃত্ত এবং সরল দোলগতি সম্পন্ন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন
কোনো কোণার সমীকরণ ওয়াই ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস বি কস ওমেগা টি হলে কোণাটির সরল দোলক গতির বিস্তার কত হবে? আমরা এতদিন কি দেখেছি যে এ সাইন ওমেগা টি যদি হয় তাহলে এটা হচ্ছে অ্যাম্পলিটিউড বা বিস্তার, কিন্তু এখানে কোশ্চেনে কি বলেছে, দুটো ফাংশন দিয়ে রেখেছে, এ সাইন ওমেগা টি প্লাস বি কস ওমেগা টি, তাই তো? তো এক্ষেত্রে কোশ্চেন আমি কোনটাকে অ্যাম্পলিটিউড ধরবো, এটাকে না বিটাকে? এটাকে একটু ক্যালকুলেশন করতে হবে। ধরো এই স্মল এ ইকুয়াল টু আমি ধরে নিলাম এ কস আলফা, আর স্মল বি ইকুয়াল টু ধরে নিলাম এ সাইন আলফা, ঠিক আছে? তো আমি এখন এই ইকুয়েশনটাই পুট করছি, ওয়াই ইকুয়াল টু এ কস আলফা ইন্টু সাইন ওমেগা টি প্লাস এ সাইন আলফা কস ওমেগা টি। তাহলে আমি এখান থেকে এটা কমন যাবে, এটা আমি কমন নিয়ে নিলাম, তাহলে কি পড়ে থাকছে, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। সেটা কিসের সূত্র? সাইন অফ এ প্লাস বি। তাহলে সাইন অফ এ প্লাস বি, ঠিক আছে? তাহলে এখানে অ্যাম্পলিটিউড কি? এখানে অ্যাম্পলিটিউড হচ্ছে এ ক্যাপিটাল এ। ক্যাপিটাল এ এর ভ্যালু কত? দেখো এই যে যেটা আমরা ধরেছিলাম, আমি ওটাকে যদি স্কোয়ার করে লিখি, আমি যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার করি তাহলে কি আসছে, এ স্কোয়ার কস স্কোয়ার আলফা প্লাস এ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা। আমি যদি রাইট হ্যান্ড সাইড থেকে এ স্কোয়ারটা কমন নিই তাহলে কি থাকছে, কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা, মানে 1, ঠিক আছে? তার মানে আমি এখান থেকে এ কী বলতে পারি, এ ইকুয়াল টু আন্ডার রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে? এটা হচ্ছে আমার অ্যান্সার। তাহলে কোন অপশানটা আমার সঠিক? অপশান সি হচ্ছে আমার রাইট অ্যান্সার, ঠিক আছে? তোমরা ক্যালকুলেশনটা একটু দেখে নিও। নেক্সট কোশ্চেন কী বলেছে, সরল দোলনরত কোনো কোণার কোন রাশিটি সময়ের সঙ্গে পরিবর্তিত হয় না? সরণ, সরণ তো বেগ, ত্বরণ, মোট শক্তি, ঠিক আছে? সরণ তো সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়, কারণ একটা পেন্ডুলাম যদি নিই আমি, তাহলে সময়ের সাথে সাথে এর রেট চেঞ্জটা হচ্ছে, ঠিক আছে? 1 সেকেন্ডে আমি সাপোজ এতটুকু গেল, তারপরের সেকেন্ডে এতটুকু গেল, তাহলে সময়ের সঙ্গে সরণ চেঞ্জ হচ্ছে। তাহলে সরণ যেহেতু চেঞ্জ হচ্ছে, ডিসপ্লেসমেন্ট চেঞ্জ হচ্ছে, মানে এর বেগও চেঞ্জ হবে, ভেলোসিটিও চেঞ্জ হবে। ভেলোসিটি চেঞ্জ হচ্ছে মানে ভেলোসিটিটা এটা ভ্যারি হচ্ছে, তার মানে ভেলোসিটি ভ্যারি হচ্ছে মানে কি, অ্যাক্সেলারেশন বা ত্বরণও ভ্যারি করবে। তাহলে মোট শক্তি যেটা থাকছে, মোট শক্তিটা সময়ের সঙ্গে সঙ্গে ভ্যারি করবে না, কারণ এখানে আমি কি দেখেছি, এখানে আমি দেখেছি কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম থাকে আর পোটেনশিয়াল এনার্জি থাকে মিনিমাম, আর এক্সট্রিম পজিশনে পোটেনশিয়াল এনার্জিটা থাকে ম্যাক্সিমাম, এখানে কাইনেটিক এনার্জিটা থাকে মিনিমাম, ঠিক আছে? এই যে আমি যদি কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি করি যে কোনো পজিশানে, এক্সট্রিম পজিশন হোক, মিন পজিশন হোক, বা এই একটা মাঝের পজিশান, যে কোনো পজিশানে আমি যদি নিই, ওদের ভ্যালুটা সব সময় এক থাকবে, যে কোনো টাইমে আমি নিই। টোটাল এনার্জিটা তাহলে কি, টোটাল এনার্জি হচ্ছে আমার কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি, যেটা সব সময় আনচেঞ্জ থাকবে, এর ভ্যালুটা আনচেঞ্জ থাকবে। কেন? কারণ যেখানে কাইনেটিক এনার্জিটা বেড়ে যাচ্ছে সেখানে পোটেনশিয়াল এনার্জি মিনিমাম, ঠিক আছে? আর যেখানে পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম সেখানে কাইনেটিক এনার্জি মিনিমাম। কারণ যখন একটা অবজেক্ট দুলতে থাকে তখন কাইনেটিক এনার্জিটা পোটেনশিয়াল এনার্জিতে কনভার্ট হতে পারে, আবার পোটেনশিয়াল এনার্জিটাও কাইনেটিক এনার্জিতে কনভার্ট হতে পারে, যার জন্য টোটাল এনার্জিটা অল টাইম কনস্ট্যান্ট থাকে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন কী বলেছে, সরল দোলনরত কোনো কোণার বেগের সাধারণ রাশিমালা কোনটি? আমরা জানি ভেলোসিটি ভি ইকুয়াল টু প্লাস মাইনাস ওমেগা রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, মানে অপশান বি হচ্ছে এর রাইট অ্যান্সার, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, সরল দোলনরত কোনো কোণার ত্বরণের সাধারণ রাশিমালা কোনটি? ত্বরণ এফ প্রপোর্শনাল টু হয় ওমেগা স্কোয়ার এক্স। এই মাইনাসটা কি, মাইনাসটা ডিরেকশানকে বোঝায়, যে আমার অবজেক্টটা ইকুইলিব্রিয়াম পজিশনে ফিরে আসতে চাই। তাহলে এখানে কোন অপশানটা সঠিক? অপশান সি। এখানে মাইনাসটা দেওয়া নেই, এখানে জাস্ট ম্যাগনিটিউডটাকে নিয়ে অপশানে দেওয়া রয়েছে, ঠিক আছে?
নেক্সট কোশ্চেন, এল কার্যকর দৈর্ঘ্য বিশিষ্ট কোনো সরল দোলকের কৌণিক বিস্তার থিটা হলে সর্বনিম্ন অবস্থানে দোলকপিণ্ডটির বেগ ভি ইকুয়াল টু কত হবে? এটা হয়ে যাবে অপশান ডি, ভি ইকুয়াল টু 2gl 1 মাইনাস কস থিটা। কীভাবে আসছে, ধরো একটা অবজেক্ট রয়েছে, ঠিক আছে, এর লেন্থটা হচ্ছে এল। অবজেক্টটা যখন প্রান্তীয় অবস্থানে গেল এই পজিশনে আসলো, একটা হাইটে উঠে গেল, মানে এই যে হাইটটা ছিল এই হাইটটা চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে। এর লেন্থটা কিন্তু সেম, লেন্থ কিন্তু এল। এখানে কি হয়, ধরো এই পজিশনটা ইকুইলিব্রিয়াম পজিশন, আমি এখন যদি ভাবি যে এই পজিশনটাতে কাইনেটিক এনার্জি কত, কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ এমভি স্কোয়ার, ঠিক আছে। সর্বনিম্ন অবস্থান মানে কোনটা, আমি ধরে নিচ্ছি এই সর্বনিম্ন মানে কি, যেটা ইকুইলিব্রিয়াম পজিশনে আসবে এইটা হচ্ছে সর্বনিম্ন, কারণ বাকি তারপরে যখনই রাইট সাইডেই যাক বা লেফট সাইডেই যাক অবজেক্টটা ওপরের দিকে উঠতে থাকবে, মানে ওর হাইটটা চেঞ্জ হতে থাকবে, ঠিক আছে। তো আমি এই সর্বনিম্ন স্থানে যদি আমি ওর কাইনেটিক এনার্জিটা আমি ধরে নিই হাফ এমভি স্কোয়ার, আর পোটেনশিয়াল এনার্জি mgh, এইচ মানে এই ডিস্টেন্সটা আমি ধরে নিচ্ছি, ঠিক আছে, এইচ যদি হয় এই দুটো সমান হবে, ঠিক আছে। এরপর যদি তুমি এইটাকে অ্যাড করো আর এটাকে একটা অ্যাড করো, ঠিক আছে। আচ্ছা আমি এখন নাম দিয়ে দিচ্ছি, ধরো এটা ও, এটা বি, এটা সি, এটা এ, ঠিক আছে। তাহলে আমি এইচটা কি লিখতে পারি, আমি এইচটাকে লিখতে পারি mg ওবি মাইনাস ওসি, এটাই তো এইচ, দেখো এইটা হচ্ছে এইচ। ওবি মানে কি, ওবি মানে হচ্ছে এল টোটাল লেন্থটা, আর ওসি মানে কি, ওসি মানে এইটা যদি আমার থিটা হয় তাহলে ওসি মানে হচ্ছে আমার এল কস থিটা, এইটা এল, ঠিক আছে। আর এই দিক দিয়ে আসছে এই এর উপাংশ কত আসবে, এল কস থিটা, ঠিক আছে। তাহলে আমি এখান থেকে mg এলটা কমন নিয়ে নিলাম 1 মাইনাস কস থিটা, তাহলে এখান থেকে আমি ভি বলতে পারি, দুদিক থেকে এম কেটে যাবে, তাহলে ভি বলতে পারি 2gl 1 মাইনাস কস থিটা, পুরোটাই রুটের মধ্যে থাকবে যেহেতু এখানে ভি স্কোয়ার ছিল, ঠিক আছে। তোমরা শুধু ভেবে নেবে যে এই সর্বনিম্ন পয়েন্টে বা সবচেয়ে যেটা পয়েন্টের নিচে রয়েছে ওখানেতে আমি ধরে নিতে হবে যে আমার কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি সেম, ঠিক আছে। এইটা কনসিডার করে আমরা এই প্রবলেমটা সলিউশন করব, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কি বলেছে, সরল দোলগতির ভর ও বল ধ্রুবকের অনুপাত কি? সময়, ত্বরণ, সময়ের বর্গ না ত্বরণের বর্গ? কি বলেছে, সরল দোলগতির ভর মানে এম, আচ্ছা বল ধ্রুবক মানে কি, কে। আচ্ছা আমরা এইরকম একটা কোন রিলেশনে দেখেছি, টাইম পিরিয়ড টি ইকুয়াল টু 2 পাই আন্ডার রুট অফ এম বাই কে। যখন আমি স্প্রিংয়ের ক্ষেত্রে আমি যখন হারমোনিক মোশন ডিটারমাইন করেছিলাম তখন টাইম পিরিয়ড এসেছিলো এটা। তাহলে আমি যেটাকে স্কোয়ার করে দিই কি এসে যাবে, টি স্কোয়ার ইকুয়াল টু 2 পাই এম বাই কে। 2 পাইটা আমার কনস্ট্যান্ট, টাইম পিরিয়ড মানে কি সময়, টাইম, তাহলে এম বাই কে যে রেশিওটা এটা কার সঙ্গে ইকুয়াল, এই অনুপাতটা সময়ের বর্গের সঙ্গে, ঠিক আছে, বুঝতে পেরেছ। নেক্সট কোশ্চেন, একটা সেকেন্ড দোলকের পর্যায়কাল কত? 2 সেকেন্ড। এটা আমি আগের ভিডিওতেই এটা ডেসক্রাইব করেছি সেকেন্ড দোলক ব্যাপারটা কি। একটা ঘড়ির পেন্ডুলাম যদি তার নর্মাল পজিশন বা ইকুইলিব্রিয়াম পজিশন থেকে এক্সট্রিম পজিশনে এসে আবার ফিরে যেতে, আবার নর্মাল পজিশনে বা ইকুইলিব্রিয়াম পজিশনে ফিরে আসতে যদি 1 সেকেন্ড টাইম নেয়, ঠিক আছে, তাহলে সেই পেন্ডুলামটাকে বা সেই ক্লকটাকে বলে সেকেন্ড পেন্ডুলাম। কেন, কারণ এই দিকে একবার গিয়ে ফিরে আসতে 1 সেকেন্ড টাইম নিচ্ছে, আবার এই দিক দিয়ে যখন যাবে এক্সট্রিম পজিশন পর্যন্ত এই দিক দিয়ে গিয়ে আবার ফিরে আসতে আরও 1 সেকেন্ড টাইম নেবে, তাহলে টোটাল টাইম পিরিয়ড হয়ে যাবে 2 সেকেন্ড, যার জন্য একে সেকেন্ড পেন্ডুলাম বলে, ঠিক আছে। সাধারণত যে সমস্ত ঘড়িতে পেন্ডুলাম লাগানো থাকে তার টাইম পিরিয়ড 2 সেকেন্ড থাকে, মানে ম্যাক্সিমাম ঘড়ি আমাদের সেকেন্ড পেন্ডুলাম হয়, ঠিক আছে।
নেক্সট কোশ্চেন কি বলেছে, অভিকর্ষজ ত্বরণ জি এর ভ্যালু 980 সেমি পার সেকেন্ড স্কোয়ার ধরে সেকেন্ড দোলকের কার্যকর লেন্থ কত হবে। সেকেন্ড দোলক মানে কি, টাইম পিরিয়ড ইকুয়াল টু 2 সেকেন্ড, ঠিক আছে। আমরা টাইম পিরিয়ড ইকুয়াল টু টি ইকুয়াল টু কী জানি, টি ইকুয়াল টু 2 পাই আন্ডার রুট অফ এল বাই জি। তাহলে টি এর ভ্যালু এখানে কত বসাবো, 2, এটা হচ্ছে 2 পাই, রুটের মধ্যে এল বাই জি এর ভ্যালু কত, 980, দুদিক থেকে 2 কেটে গেল, এল বাই 980 ইকুয়াল টু 1 বাই পাই স্কোয়ার। এখান থেকে তুমি যদি এল এর ভ্যালু বের করো 980 বাই পাই স্কোয়ার, মানে এল ইকুয়াল টু 980 ইন্টু 22 ইন্টু 22 7 ইন্টু 7। তো এটা যদি কাটাকাটি করো তোমরা, এটা এসে যাবে অ্যাপ্রক্স 99.29 সেমি, বা ইকুইভ্যালেন্ট আমি বলতে পারি 1 মিটার, ঠিক আছে। তাহলে কোন অপশানটা সঠিক, অপশান বি হচ্ছে আমার সঠিক অ্যান্সার, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কি বলেছে, পৃথিবীতে একটা সেকেন্ড দোলকের কার্যকর দৈর্ঘ্য 1 মিটার, চাঁদের অভিকর্ষজ ত্বরণ পৃথিবীর মানের 1/6 অংশ হলে চাঁদে উহার দৈর্ঘ্য কত হবে। এই কোশ্চেনটা আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিলাম, ঠিক আছে। তোমরা এটা কমেন্ট বক্সের অ্যান্সারটা জানিও। তোমাদেরকে কিছু আমি হিন্টস দিয়ে দিচ্ছি। প্রথম হিন্টস হচ্ছে সেকেন্ড দোলক, ঠিক আছে, মানে টাইম পিরিয়ড ইকুয়াল টু 2 সেকেন্ড, এটা মাথায় রাখবে, ঠিক আছে। আর চাঁদের অভিকর্ষজ ত্বরণ পৃথিবীর মানের 1/6 অংশ, মানে জিএম ইকুয়াল টু 1/6 অফ জি, যেটা হচ্ছে পৃথিবীর গ্র্যাভিটেশন, ঠিক আছে। তো তোমরা একটা ইকুয়েশন জানো, টাইম পিরিয়ড ইকুয়াল টু 2 পাই আন্ডার রুট অফ এল বাই জি। ওই ইকুয়েশনটা ধরে তোমরা এর অ্যান্সারটা বের করে আমাকে কমেন্ট বক্সে জানিও যে এটার অ্যান্সার কী আসলো, ঠিক আছে। নেক্সট কোশ্চেন সরল দোলনরত একটি স্প্রিংয়ের পর্যায়কাল টি, এটা আমরা থিওরি পার্টে আগেই করেছি, টি ইকুয়াল টু 2 পাই আন্ডার রুট অফ এম বাই কে, ঠিক আছে। এই কেটা হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট, এটাকে ফোর্স ফ্যাক্টরও বলে, আবার এমটা হচ্ছে এমটা মাসও বলতে পারো, আবার ইনার্সিয়া অফ দ্য বডিও বলতে পারো, ঠিক আছে। তাহলে অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, সরল দোলনরত কোনো কোণার বিস্তার অর্ধেক হলে ত্বরণের মান 4 গুণ হবে, দ্বিগুণ হবে, অর্ধেক হবে, 1/4 হবে, ঠিক আছে, 1/4 হবে, ঠিক আছে। আমরা কি জানি, ত্বরণ এ প্রপোর্শনাল টু -x, ঠিক আছে। এইটা যদি হাফ হয়ে যায়, বিস্তার যদি হাফ হয়ে যায়, তাহলে ত্বরণের মান কী হবে, ত্বরণের মানও হাফ হয়ে যাবে, মানে এক্সটা যদি x/2 হয়ে যায়, তাহলে এফটাও কী হবে, এফটাও f/2 হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে। তাহলে অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কী বলেছে, এম ভর ঝোলালে কোনো সরল দোলনরত স্প্রিং এর দোলনকাল 1 সেকেন্ড, টাইম পিরিয়ড ইকুয়াল টু 1। তাহলে 4m ভর ঝোলালে উহার দোলনকাল কত হবে। আমরা টাইম পিরিয়ড ইকুয়াল টু কী জানি, 2 পাই রুট ওভার অফ এম বাই কে স্প্রিংয়ের ক্ষেত্রে। তাহলে টাইম পিরিয়ড প্রপোর্শনাল টু আন্ডার রুট অফ এম। তো আমি এখান থেকে কী বলতে পারি, যখন এম ছিল তখন হচ্ছে 1 সেকেন্ড, আচ্ছা যখন, আচ্ছা তবু তোমাদের করে দেখিয়ে দিচ্ছি, T1 বাই T2, তাহলে আন্ডার রুট অফ M1 বাই M2। আমার প্রথমে কি বলেছে, T1টা হচ্ছে 1 সেকেন্ড, আমাকে বের করতে হবে T2টা। M1 হচ্ছে আমার ক্যাপিটাল এম, আর M2 মানে হচ্ছে আমার 4m, ঠিক আছে। T1 ইকুয়াল টু 1, T2 ইকুয়াল টু আন্ডার রুট অফ m বাই 4m। তাহলে mm কেটে গেল, তাহলে T2 কত আসবে, T2 এখান থেকে আসবে 2 সেকেন্ড, ঠিক আছে। অপশান ডি সঠিক অ্যান্সার, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কী বলেছে, 50 গ্রাম ভরের দোলকপিণ্ড সহ একটি সেকেন্ড দোলকের দোলনকাল 2 সেকেন্ড, 100 গ্রাম ভরের দোলকপিণ্ড সহ দোলকটির দোলনকাল কত হবে। পেন্ডুলাম বা দোলকের ক্ষেত্রে টাইম পিরিয়ড কী হয়,
2π√L/g। আচ্ছা, এখানে কি বলেছে ভর, তো আমরা এখান থেকে টাইম পিরিয়ডের ইকুয়েশনটা ধরে দেখতে পাচ্ছি এখানে টাইম পিরিয়ড ভরের সঙ্গে কোনোভাবেই রিলেট নয়। টাইম পিরিয়ড লেন্থের সঙ্গে রিলেশন রয়েছে, কিন্তু ভরের সাথে এর কোনো রিলেশন নেই। তাহলে দোলনকাল আগে যা ছিল পরেও তাই থাকবে, মানে অপশান বি হচ্ছে তোমার সঠিক অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। সরল দোলনরত কোনো কোণার গতিশক্তির রাশিমালা কি? আমরা গতিশক্তির রাশিমালা কি দেখেছিলাম? হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে কোন অপশানটা সঠিক? অপশান সি। নেক্সট কোশ্চেন। সরল দোলনরত কোনো কোণার গতিশক্তির মান সর্বোচ্চ হয় যখন বিস্তার এক্সের মান 0 হয়। কারণ আমরা দেখেছি যে ইকুইলিব্রিয়াম পজিশনে এর গতিশক্তি বা কাইনেটিক এনার্জি সব থেকে বেশি থাকে, তাই তো? আমরা গতিশক্তির ইকুয়েশনটা কি? হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আমরা যদি এক্স ইকুয়াল টু 0 বসাই তাহলে কি আসবে? হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। এটাই হচ্ছে কাইনেটিক এনার্জির ম্যাক্সিমাম ভ্যালু, তাই তো? তাহলে অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি বলেছে? সরল দোলনরত কোনো কোণার স্থিতিশক্তির রাশিমালা কি? স্থিতিশক্তির রাশিমালা কি ছিল? পোটেনশিয়াল এনার্জি ইকুয়াল টু হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। ঠিক আছে, তো এটাই হচ্ছে এই ভিডিওর শেষ কোশ্চেন। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা অবশ্যই একটা লাইক করে দিও, আর যারা থিওরি পার্টটা দেখোনি এখনও, তোমরা আগে সিম্পল হারমোনিক মোশনের থিওরি পার্টটা দেখে নাও, তাহলে তোমরা এমসিকিউ কোশ্চেনগুলো খুব ইজিলি অ্যান্সার দিতে পারবে। ঠিক আছে, আর আমাদের এই চ্যানেলে আর এই ফিজিক্সের ওপরে, ম্যাথের ওপরে এবং অন্যান্য সাবজেক্টের ওপরে ভিডিও পেতে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে, কোয়ারি থাকে, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর আমাদের ফেসবুক পেজটাকে অবশ্যই লাইক করে দিও, কারণ আমরা ফেসবুক পেজে আস্তে আস্তে এমসিকিউ কোশ্চেন নিয়ে ডিসকাস করব। আমরা ফেসবুক পেজে নতুন নতুন এমসিকিউ কোশ্চেন আপলোড করব। তো তোমাদের প্রিপারেশান কীরকম, কোন পর্যায়ে রয়েছে, তো তোমরা সেই এমসিকিউ কোশ্চেনগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। যদি সেখানেও কোশ্চেন না বুঝতে পারো বা কোশ্চেনের অ্যান্সার করতে অসুবিধা হয়, তাহলেও তোমরা ফেসবুকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ঠিক আছে, তো এই ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি।